সবকিছু সেই এডিটরের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তাই তাকে পাঠানো হয় ফাইন্যান্স রিপোর্টার সুচিতা ম্যামের কাছে। সেখানে গিয়ে তিনি বলেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে 500 কোটি টাকার স্ক্যাম করা হয়েছে। আর তাকে এটাও জানায় যে এই স্ক্যামের পিছনের মূল হোতা হর্ষদ মেহতা। আর এখানেই আমরা হর্ষদ মেহতা সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারি। আমাদেরকে জানানো হয় যে হর্ষদ মেহতা সেই সময় স্টক মার্কেটের দুনিয়ায় অনেক বড় একটি নাম ছিল। তিনি প্রতি বছর সব থেকে বড় ট্যাক্স পেয়ারের কৃতিত্ব অর্জন করতেন। হর্ষদ মেহতা একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলেও তার বয়স 30 হতে হতে তিনি প্রায় 4000 কোটি টাকার মালিক হয়ে যান। আর এই সব কিছু জানার পর এখান থেকেই শুরু হয় হর্ষদ মেহতার জীবনের সেই ইন্টারেস্টিং ফ্ল্যাশব্যাক। অর্থাৎ এখান থেকেই মূল কাহিনী শুরু হয়। আমরা জানতে পারি যে হর্ষদ মেহতা ছোটকাল থেকে পড়াশোনায় দুর্বল থাকলেও ক্রিকেটের প্রতি তার অনেক বেশি আকর্ষণ ছিল এবং তার ইচ্ছা ছিল যে সে একজন ক্রিকেটার হবে। কিন্তু ক্রিকেটার হওয়া তো দূরের কথা, ছোটবেলায় তার বাবার টেক্সটাইল বিজনেস বন্ধ হয়ে যাওয়ায় জীবন ধারণের জন্য তাকে ছোট বড় অনেক কাজ করতে হয়েছিল। হর্ষদ মেহতার সম্পূর্ণ পরিবার অর্থাৎ তার বাবা, ভাই এবং তার বউ সহ সবাই মিলে থাকতো এই ছোট্ট ঘরে। তবে এই সিরিজে তার পরিবারকে সেইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়নি। হর্ষদ আস্তে আস্তে লক্ষ্য করে যে সেই সময় তার চারপাশের অনেক মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে অনেক টাকা কামাচ্ছিল। আর পরিবারের এত অভাবের কারণে অনেকদিন থেকেই তিনি যাচ্ছিলেন স্টক মার্কেটে ঢুকতে, কিন্তু তার পরিবার সেটা কখনোই চায়নি। হর্ষদ একদিন তার ভাইয়ের সাথে স্টক মার্কেটে ঢোকার বিষয়ে সব কথা খুলে বলে, কিন্তু তার ভাইও তার এই কথায় সায় দিচ্ছিলেন না। তবে একদিন ফাইনালি তিনি ডিসাইড করেই নেন যে তিনি শেয়ার মার্কেটে ঢুকবেন। এরপরের দিন তার ভাই তাকে শেয়ার মার্কেটের একজন ব্রোকারের কাছে পাঠিয়ে দেন এই মার্কেটে ঢোকার বিষয়ে যাবতীয় সাহায্য করার জন্য। আর এই ব্রোকার হর্ষদ মেহতার পটেনশিয়াল চেক করার জন্য তার একটি টেস্ট নেন। সেই ব্রোকার তাকে বেশ কয়েকটি খাবার আইটেম তাড়াতাড়ি বলে দিয়ে তাকে বলে সেই খাবারগুলো অর্ডার করতে। আর হর্ষদ প্রথমবারে কোনো ভুল ছাড়াই সবগুলো খাবার আইটেম অর্ডার করে দেয় আর অনেক ভালোভাবেই টেস্টে পাস করে যায়। আর এমন ভাবে পরীক্ষা করার বিষয়টি সত্যি মজার ছিল। আর সেই ব্রোকার তাকে বলে যে স্টক মার্কেটে স্টক বেচে কেনা এরকম ভাবে অনেক তাড়াতাড়ি হয়। আর শেষমেশ সেই ব্রোকার তাকে পরের দিন সকাল 9টায় আসতে বলেন। পরের দিন হর্ষদ যখন স্টক মার্কেটের সামনে আসে তখন তিনি দেখতে পান একটি প্রাইভেট কারে করে একজন এন্ট্রি নিচ্ছেন। সেখানেই তার সাথে প্রথমবারের মতো পরিচয় হয় ভূষণ নামের একজন লোকের সাথে, যাকে সেই ব্রোকার পাঠিয়েছিলেন। আর কাহিনীর শেষের দিকে এই ক্যারেক্টার অনেক বড় একটা ঝটকা দিয়ে যায়। যাই হোক, তার সাথে এই ভূষণের পরিচয় হওয়ার পর হর্ষদ জানতে পারেন প্রাইভেট কারে করে আসা লোকটি এই মার্কেটের অনেক বড় খেলোয়াড়, যিনি বেশিরভাগ পরিচিত ব্ল্যাক কোবরা নামে। এরপর সেখানে এন্ট্রি নেয় শেয়ার মার্কেটের আরেকজন খেলোয়াড় প্রণব শেঠ। ভূষণ প্রণব শেঠের সাথে হর্ষদের পরিচয় করিয়ে দেয়। এরপর হর্ষদ যখন প্রণব শেঠের সাথে হাত মেলাতে চান তখন তিনি হর্ষদের সাথে হাত না মিলিয়ে চলে যান। আর তখন ভূষণ তাকে বলে যে ইনি সেই লোকদের মধ্যে একজন যারা মার্কেটকে উপরে নিয়ে যায়। এরপর হর্ষদ ভূষণের কাছ থেকে কিছু ইন্টারেস্টিং হাতের ইশারা শিখে নেয়, যে ইশারার মাধ্যমে ক্লায়েন্টরা শেয়ার কিনে থাকে। ভূষণ তাকে জানায় যে মার্কেট মাত্র 2 ঘন্টার জন্য খোলা থাকবে আর এই সময়টাতেই তাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে যত বেশি সম্ভব শেয়ার বিক্রি করে প্রফিট কামাতে হবে। আর ভূষণ তাকে এটাও জানিয়ে দেয় যে আমরা যেহেতু বড় শেয়ারগুলোকে টার্গেট করছি, তাই যেখানে সব থেকে বেশি ভিউ হবে আমাদের সেখানেই শেয়ার বিক্রি করতে হবে। এছাড়াও ভূষণ হর্ষদকে ট্রেডিং এর রিং সম্পর্কে জানায়, যেখানে সকল ট্রেডাররা নীল রঙের শার্ট পরে স্টক এক্সচেঞ্জ করতে নেমে পড়ে। এই জায়গাটিকে রিং বলার কারণ এখানে জবাররা অনেক বেশি চিল্লাতে থাকে, এমনকি এক একজনের সাথে মারামারিতেও লেগে যায়। আর এরপর যখন মার্কেট শুরু হয় তখন হর্ষদ জীবনে প্রথমবারের মতো 25,000 টাকা শেয়ার বিক্রি করে। কিন্তু তারপরেও সেই ব্রেকার হর্ষদের সাথে রাগারাগি করে, কারণ যদিও সে 25,000 টাকার শেয়ার বিক্রি করেছিল তারপরেও সেখানে তার 2,000 টাকা লস হয়। কিন্তু সেই ব্রোকার তাকে বের করে না দিয়ে তাকে জবার হিসেবে রেখে দেয়। এরপর বাইরে চায়ের দোকানে বসে ভূষণ হর্ষদকে বলে যে তুমি প্রথম দিনেই 25,000 টাকার স্টক বিক্রি করেছো, তাই ব্রোকার তোমাকে কোনোভাবে পজিশন থেকে বের করে দেবে না। আর এরপর থেকে স্টক মার্কেটের দুনিয়ায় হর্ষদ এতটাই এক্সপার্ট হতে থাকে যে কয়েক বছরের মধ্যেই সে মার্কেটের সেরাদের মধ্যে একজন হয়ে যায়। এরপর যখনই হর্ষদ এই মার্কেটে মোটামুটি স্টেবল পজিশনে আসে তখন সে সিদ্ধান্ত নেয় যে এবার সে নিজের জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলবে। আর এরপর আমরা হর্ষদের লাইফের কিছু সুইট মোমেন্ট দেখতে পাই, যেমন সে তার পরিবারকে নিয়ে 5 স্টার হোটেলে যায় এবং পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় শিফট করে। নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পর হর্ষদ প্রথমবারের মতো আলওয়ার ফার্মা নামক একটি বড় কোম্পানিকে টার্গেট করে। তারা প্ল্যান করে এই কোম্পানির যতটা পারা যায় শেয়ার কিনে রাখবে এবং জবারদের মধ্যে গুজব ছড়িয়ে দিবে। যখন সেই শেয়ারের দাম বাড়বে তখন তারা সেটাকে বিক্রি করে বড় প্রফিট কামাবে। হর্ষদ প্রণব শেঠের সাথে এই প্ল্যান এক্সিকিউট করে এবং তাদের এই পরিকল্পনা ব্যাপকভাবে সফল হয় এবং তারা এই সুযোগে অনেক টাকা পয়সা কামিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই 1982 সালের 18 মার্চ তারিখে হর্ষদ নিজের জন্য একটা লাক্সারি কার কিনে নেয়। আর এই দিনেই সে মার্কেটে আসার পর শোনে যে সম্পূর্ণ মার্কেট ক্রাশ করে গেছে এবং এই ক্রাশের কারণে হর্ষদ প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়। আর এই ঘটনার পর তারা সরাসরি একদম পথে বসে যায়।
এরপর আমরা দেখতে পাই হার্ষাদ মেহতার পরিবারের এই দুর্দিনে তার ভাই আশফিনের বউ বিউটি পার্লারে জব নিয়েছে, আর তার টাকাতেই তাদের পরিবার চলছিল। এদিকে 3 লাখ টাকা পরিশোধ করার পরেও হার্ষাদের মাথায় ছিল 7 লক্ষ টাকার ঋণ। হার্ষাদ অনেক চেষ্টা করতে থাকে যেন তার ট্রেডিং অ্যাকাউন্টকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাদের পরিবারে যখন এত খারাপ সময় চলছিল, ঠিক তখনই একদিন রাতে তার বাবা তাদেরকে চিরকালের মতো ছেড়ে চলে যায়। তবে এত কিছুর পরেও হার্ষাদ স্টক মার্কেট ছাড়তে চাইছিল না। এরপর হঠাৎ তাদের মাথায় একদিন চিন্তা আসে যে একটা কনসালটেশন এজেন্সি খুললে কেমন হয়, যেখানে তারা ক্লায়েন্টদেরকে ট্রেডিং বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে প্রফিট এনে দিবে আর তাদের থেকে তারা কিছু কমিশন নিবে। আর এই চিন্তা থেকেই তারা শুরু করে গ্রোমোর নামের একটি কনসালটেশন এজেন্সি। আর এই কোম্পানি খোলার কারণে তারা ব্রোকার সুরেশের কাছ থেকেও তাদের ট্রেডিং অ্যাকাউন্টটি ফিরে পায়। তারা তাদের বাবার পুরনো দোকান ভাড়া নিয়ে সেখানে একটি অফিস সেট আপ করেন। এরপর তারা অনেক রিসার্চ করে জানতে পারে যে আফ্রিকাতে প্রচুর বৃষ্টি হওয়ায় এই বছর ভারত থেকে দ্বিগুণ পরিমাণ চা বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। তাই তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেয় যে তারা চায়ের বিভিন্ন কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে। এরপর তারা প্রণব শেরের সহায়তায় বেশ কয়েকজন বড় বড় ক্লায়েন্টের সাথে পরিচিত হয় এবং তারা তাদের এই প্রজেক্টে অনেক বড় টাকা ইনভেস্ট করে দেয়। আর এই ফ্ল্যাশব্যাকের কাহিনীতে আমরা প্রথমবারের মতো সুচিতা ম্যামকে দেখতে পাই, যে কিনা বোম্বে স্টক মার্কেটে ফাইন্যান্স রিপোর্টার হিসেবে জয়েন করেছে। হার্ষাদ সব কাজ ঠিকঠাক ভাবে সম্পাদন করার জন্য তাদের টিমে ভূষণকেও জয়েন করিয়ে নেয়। এরপর সময় আসে 31 অক্টোবর 1984। সেদিন সন্ধ্যায় খবর পাওয়া যায় যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছেন, আর এখন দেশের নতুন প্রধানমন্ত্রী হবে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। এতে ব্ল্যাক কোবরা বুঝতে পারে যে স্টক মার্কেটের পরিস্থিতি খারাপ হতে চলেছে, আর এই সুযোগে তিনি তার সকল এনরোল শেয়ার বেচতে শুরু করেন। যখন হার্ষাদ বুঝতে পারে যে মার্কেট ক্র্যাশ করবে, তখন সে তার ক্লায়েন্টদেরকে দিয়ে ওই শেয়ারগুলোই কিনতে শুরু করে। আর হার্ষাদ আর ব্ল্যাক কোবরার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া প্রতিযোগিতায় শেষ পর্যন্ত হার্ষাদ বিজয়ী হয় এবং তার ক্লায়েন্টদেরকে 60 থেকে 70% প্রফিট এনে দেয়। এই ঘটনার বেশ কিছুটা সময় পরে আমাদেরকে 28 ফেব্রুয়ারি 1986 সালের ঘটনা দেখানো হয়, যেদিন ভারতের অর্থমন্ত্রী বাজেট পেশ করছিল। হার্ষাদ ভেবেছিল যে এইবারের বাজেট প্রকাশ করার পর হয়তো তার কেনা স্টকগুলোর দাম বেড়ে যাবে, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সেটা আর হয়ে ওঠে না। এই সুযোগে ব্ল্যাক কোবরা অনেক চেষ্টা করতে থাকে হার্ষাদকে একদম নিচে নামিয়ে দেওয়ার, কিন্তু সেই সময়টায় হার্ষাদ কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে নেয় এবং নিজেকে সেই ব্ল্যাক কোবরার যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করে। এর বেশ কিছুদিন পর সে প্রথমবারের মতো জানতে পারে মানি মার্কেট সম্পর্কে, যেখানে স্টক মার্কেট থেকেও অনেক বেশি টাকার লেনদেন করা হয়। সে এই মানি মার্কেট সম্পর্কে রিসার্চ করে বিস্তারিত বিষয় জানতে শুরু করে এবং সে জানতে পারে HDL সম্পর্কে, যার মাধ্যমে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে। আর এই প্রক্রিয়াটা অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ বিষয়। তবে এই কাজটি যখন ব্রোকারদের দ্বারা করা হয় তখন সেই কাজটি অনেক দ্রুত হয়ে যায় এবং এর বিনিময়ে ব্রোকাররা বেশ কিছু টাকা কমিশন পেয়ে যায়। হার্ষাদ প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য সর্বপ্রথম সিটি ব্যাংকে যায়, কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়ে সে চলে যায় ব্যাংক অফ আমেরিকার অফিসে নীরজ চোপড়ার সাথে দেখা করতে, কিন্তু তিনি সেদিন অফিসে ছিলেন না। তবে কোনোভাবে হার্ষাদ তার সাথে দেখা করে তার প্রথম ডিলটি ফাইনাল করে। হার্ষাদ নীরজের সহায়তায় আরো বেশ কয়েকটি ব্যাংকে একত্রিত করে একটি বড় নেটওয়ার্ক বানাতে চেষ্টা করে, কিন্তু তার এই কাজের জন্য আরো বড় ব্যাংকের দরকার ছিল। আর তাই হার্ষাদ প্রথমবারের মতো ভারতের সব থেকে বড় স্টেট ব্যাংকে গিয়ে সিটি ব্যাংকের বিরুদ্ধে চুক্তি সম্পন্ন করতে সফল হয়। এত কিছুর পরেও হার্ষাদের মাথায় চিন্তা আসে স্টক মার্কেটে আবারও ফিরে যাওয়ার, মানে ব্যাংক টু ব্যাংক লেনদেন করার সময় ব্যাংকের যে টাকা 14 দিনের জন্য ব্রোকারদের কাছে থাকতো, হার্ষাদ সেই টাকা 14 দিন সময়ের মধ্যে স্টক মার্কেটে ইনভেস্ট করে আরো বেশি টাকা কামিয়ে নিবে। যদিও এটা অনেক রিস্কি কাজ ছিল, তারপরেও হার্ষাদ ঝুঁকি নিয়ে সেই টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে আরো অনেক টাকা কামাতে শুরু করে। এরপর তার কাছে একটা ডিল আসে যেখানে প্রায় 200 কোটি টাকার প্রয়োজন ছিল, তবে এত বিপুল পরিমাণ টাকা কোনো ব্যাংকের কাছেই রিজার্ভ ছিল না। আর এটা ম্যানেজ করতে সে চলে যায় কারাজ ব্যাংকের কাছে। সেই সময় এই ব্যাংকের অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে হার্ষাদ তাদেরকে বড় অঙ্কের টাকা কমিশন দেওয়ার প্রতিজ্ঞা করে তাদের কাছ থেকে সেই টাকা নিয়ে তার ডিলটি সম্পন্ন করে। হার্ষাদের এসব কর্মকাণ্ডের কারণে ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। আর এই সময়টাতেই মার্কেটে এন্ট্রি নেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। RBI এর গভর্নর যখন বুঝতে পারেন যে ব্যাংকগুলোতে লেনদেন করার সময় ব্যাপকভাবে দুর্নীতি চলছে, তখন সে 5টি ব্যাংককে টার্গেটে নিয়ে তাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট চেক করার নির্দেশ দেয়। যদিও তারা চাইছিল যে এই খবরটি গোপন থাকুক, কিন্তু সেই সময় এই গোপন নিউজটি সুচিতা ম্যামের কাছে পৌঁছে যায়, যিনি সেই সময় টাইমস অফ ইন্ডিয়াতে নতুন নতুন জয়েন করেছিল। তার মাধ্যমে যখন এই নিউজটি প্রকাশ হয়ে যায়, তখন RBI বেশ কয়েকটি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, মানে এখন থেকে কোনো ব্যাংক আর ব্রোকারদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে না। এছাড়াও এর আগে ট্রানজাকশন করার জন্য যে 14 দিন সময়সীমা ছিল সেটা এখন একদিনে নিয়ে আসা হয়। কিন্তু এত কিছুর পরেও হার্ষাদ মেহতা সবকিছুকে অনেক ভালোভাবেই হ্যান্ডেল করে নেয়, আর সেই হয়ে ওঠে শেয়ার মার্কেটের সব থেকে বড় খেলোয়াড়, আর তার লাইফস্টাইল হয়ে ওঠে একদম রাজকীয়। অন্যদিকে সুচিতা ম্যাম হার্ষাদ মেহতার বিরুদ্ধে গোপন ইনভেস্টিগেশন করে এভিডেন্স কালেক্ট করতে থাকে। এরপর একদিন হার্ষাদের বাসায় ইনকাম ট্যাক্স রেড দেয়, তবে ইনকাম ট্যাক্স রেড দেওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না। এটা শুনে RBI এর গভর্নর ইনকাম ট্যাক্স অফিসারের সাথে দেখা করে, কিন্তু সে জানতে পারে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর থেকে সে অনেক চেষ্টা করতে থাকে হার্ষাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। সে সেই অফিসারকে বলে হার্ষাদের সকল লেনদেনের ডিটেলস ভালোভাবে খতিয়ে দেখান। এই ব্যাপারটা শোনার পর সেই স্টেট ব্যাংকের কর্মচারী সীতারামন অনেক চিন্তায় পড়ে যায় এবং সে হার্ষাদের সাথে দেখা করে। সে তাকে বলে যে তুমি যে 170 কোটি টাকার ঋণ এখনো পরিশোধ করনি, সেটা তোমাকে আজকের মধ্যেই পরিশোধ করতে হবে। সে বলে যে সে কোনো রিসিপ্ট ছাড়াই 500 কোটি টাকা তাকে দিয়েছিল, তাই এই 170 কোটি টাকা আজকে পরিশোধ না করলে 500 কোটি টাকা স্ক্যামের কথাও ধরা পড়ে যাবে। হার্ষাদ সবকিছু ঠিক করার বিষয়ে সান্ত্বনা
দিয়ে তাকে শহরের বাইরে পাঠিয়ে দেয়। হার্ষদ আন্দাজ করতে পারে যে হয়তো সামনে সে বড় বিপদে পড়তে চলেছে, তাই সে গভর্নরের সাথে দেখা করে তার সাথে হাত মেলাতে চায়, কিন্তু গভর্নর তাকে একদমই মানা করে দেয়। এদিকে এসবিআই ব্যাংকে সীতারামনের 574 কোটি টাকা স্ক্যামের বিষয়টি ধরা পড়ে যায়। এরপর সীতারামনকে ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হার্ষদের নামটি বলে দেয়। এদিকে ম্যানেজার হার্ষদকে 1 সপ্তাহের সময় দেয় টাকা পরিশোধ করার জন্য। এরপর হার্ষদ সানস্বামী নামের একজনের কাছে সাহায্য চাইলে সে তাকে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। হার্ষদ সেখান থেকে ব্যাংক রিসিভ কালেক্ট করে 6 কোটি টাকা বাদে এসবিআই প্রায় সকল টাকাই পরিশোধ করে। অন্যদিকে সিটি ব্যাংকের অজয় এবং ত্যাগী হার্ষদের অবৈধ ট্রানজাকশনগুলোর কথা এসবিআই ব্যাংকের কর্মচারী শারাত বিল্লাহের কাছে লিক করে দেয়। শারাত এই নিউজ টাইমস অফ ইন্ডিয়ার অফিসে গিয়ে সুচিতা ম্যামকে জানিয়ে সোজা অফিস থেকে বেরিয়ে যায়। সুচিতা হার্ষদকে ফোন করে এই 500 কোটি টাকা স্ক্যামের কথা জানালে হার্ষদ ঠান্ডা মাথায় সেটাকে অস্বীকার করে। আর সুচিতা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে হার্ষদ মেহতার সেই স্ক্যামের বিষয়টি 22 এপ্রিল তারিখে পত্রিকায় ছাপিয়ে দেয়। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া সেই নিউজে হার্ষদের নাম না নিয়ে তাকে বিগ বুল হিসেবে সম্বোধন করে। এই নিউজ তার সমগ্র ক্যারিয়ারে অনেক বড় প্রভাব ফেলে, আর এসব কারণে হার্ষদের সকল স্টকের দাম অনেক বেশি কমে যায়। এদিকে সুচিতা একটু একটু করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। অন্যদিকে আরবিআই এর গভর্নর জানতে পারে যে হার্ষদ প্রায় 5000 কোটি টাকার স্ক্যাম করেছে। অর্থনীতির বিষয়টা বিবেচনা করে তিনি চাইছিলেন এই নিউজটা গোপন রাখতে, কিন্তু কেউ একজন এই নিউজটা লিক করায় পরের দিন পত্রিকায় এই নিউজটা প্রকাশ পায়। কিন্তু আরবিআই এর গভর্নর এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করলে সুচিতা সেই গভর্নরের বিরুদ্ধেই পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে। এসব দেখে সরকারিভাবে একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং এসবিআই থেকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় অফিসার মাথামানকে। এদিকে গভর্নর সুচিতার সাথে গোপনে দেখা করে তাকে জানায় যে এই স্ক্যামের সাথে হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফেরওয়ানিও জড়িত, যিনি হার্ষদকে 500 কোটি টাকা দিয়েছিল। গভর্নর সুচিতাকে সবকিছু এক্সপোজ করার জন্য দায়িত্ব দিয়ে চলে যায়। আর পরের দিনই সুচিতা এই নিউজটা পত্রিকায় ছাপিয়ে দেয়, যে কারণে পরের দিন হাউজিং ব্যাংকের চেয়ারম্যানের বাড়িতে রেড করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এদিকে হাউজিং ব্যাংকের টাকা ফেরত দেওয়ার জন্য হার্ষদের 500 কোটি টাকার প্রয়োজন ছিল, তাই সে তার শেয়ার বিক্রি করার জন্য স্টেট ব্যাংকের অজয় আর ত্যাগীর সাথে দেখা করতে যায়। কিন্তু তারা হার্ষদের 1400 কোটি টাকা মূল্যের শেয়ারকে মাত্র 500 কোটি টাকা দিতে চায়, কিন্তু হার্ষদ সেটাতে রাজি না হয়ে চলে যায়। এদিকে অফিসার মাধাবান সীতারামনকে টর্চার করে তার কাছ থেকে সবকিছুই জানতে চায়। ফলে এক মুহূর্তে এসে সীতারামন সবকিছু জানিয়ে দিতে রাজি হয়। এই সময়টাতে আমরা হার্ষদ মেহতার বাড়িতে কিছু ফ্যামিলি মোমেন্ট দেখতে পাই, যেখানে তার ভাই তাকে বলে যে আমরা খুব খারাপ ভাবে ফাঁসতে চলেছি, কিন্তু হার্ষদ তাকে বলে যে এই ঘটনাতে শুধু আমরা একাই ফাঁসবো না, কারণ এই ঘটনার সাথে প্রধানমন্ত্রীও জড়িত ছিল। হার্ষদ ফেরওয়ানির সাথে দেখা করে তাকে বলে যে অফিসের মাথাবানের সামনে তার নাম না বলতে, কিন্তু সে জানায় তার সামনে কোনো কিছুই গোপন রাখা সম্ভব নয়। এরপর আসে 21 মে। এই দিন ফেরওয়ানিকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়, আর এর ফলে এই কেসের মূল সাক্ষী মারা যায়। কিন্তু তারপরেও অফিসের মাধাবান কিছুদিন পরে হার্ষদ মেহতার বাড়িতে রেড দেয়, কিন্তু তার বাড়িতে সেরকম কিছুই পাওয়া যায় না। উপযুক্ত প্রমাণ না থাকা সত্ত্বেও মাধাবান কোনোভাবে হার্ষদকে তুলে আনে, আর তার গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়ার পর তার সকল স্টকের দাম পানির মতো নিচে পড়তে থাকে। মাধাবান হার্ষদকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেলে ঢুকিয়ে দেয়। এছাড়াও সিবিআই হার্ষদের বিরুদ্ধে 31টা কেস করে দেয় এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর কেস করা হয়, যাতে ইন্টারন্যাশনালিও সে পুরোপুরিভাবে ফেসে যায়। পরের দিন মাধাবান ভূষণকেও তুলে আনে এবং তার কাছ থেকে জানতে পারে যে এই ঘটনার সাথে স্বয়ং প্রধানমন্ত্রীও জড়িত ছিল। এই ঘটনা স্যানসোয়ামিকে জানানো হলে তিনি বলেন এই ঘটনায় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই যুক্ত করা যাবে না, সম্পূর্ণ দোষ যেন হার্ষদ মেহতার উপর চাপিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই যে মাধাবান প্রধানমন্ত্রীকে এই কেসে অভিযুক্ত করতে চাইলেও সিবিআই এর প্রধান সেটাকে অস্বীকার করতে থাকে। তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে মাধাবান বুঝতে পারে যে এই কেস আর সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি রিজাইন নিয়ে চলে যায় আর সম্পূর্ণ কেস চলে যায় সিবিআই এর প্রধানের কাছে। আর এই সিবিআই প্রধান হার্ষদ মেহতার বিরুদ্ধে আরো কয়েকটি কেস করে দেয় যাতে সে কোনোভাবেই জামিন না পায়। এছাড়াও তার পরিবারের বিরুদ্ধে 10,000 কোটি টাকার কেস করে দেয়। তবে শেষমেশ 13 আগস্ট তারিখে হার্ষদ সাময়িক সময়ের জন্য জামিন পেলেও তাকে মিথ্যা ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর অপরাধে আবারও গ্রেফতার করা হয়। তাকে 5 সপ্তাহ জেলে রাখার পর যখন সিবিআই এর হাতে আর কোনো উপায় থাকে না, তখন বাধ্য হয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে হার্ষদ এতদিন পরে তার পরিবারের সাথে আবারও মিলিত হয়েছে। এদিকে সুচিতা এবং দেবাশিস গভর্নরের পরামর্শে পার্লামেন্টের একজন সদস্যের সাথে দেখা করে জানতে পারে যে এই স্ক্যামের সাথে শুধু হার্ষদ মেহতা নয়, পুরো সিস্টেমই জড়িত। তখন তারা অনেক ডকুমেন্টস কালেক্ট করে সিটি ব্যাংকের বিরুদ্ধেও একটি রিপোর্ট পাবলিশ করে, যার ফলে সিটি ব্যাংকের অফিসগুলোতেও রেড দেওয়া হয়। এরপর আমরা জানতে পারি যে এলোপাতারিভাবে হার্ষদ মেহতার বাড়িতে বিভিন্ন সময় রেড দেওয়া হচ্ছে। এতে করে হার্ষদ ভালোভাবে বুঝতে পারে যে সে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। এত চিন্তায় থাকার কারণে সে তার একটা ভিডিও রেকর্ড করে সেই ভিডিওতে সে প্রধানমন্ত্রী সহ যারা যারা স্ক্যামের সাথে যুক্ত সবাইকেই এক্সপোজ করে দেয়। তবে এই ভিডিওটি সে পাবলিশ করে না। এরপরে হার্ষদ একজন লয়ারকে ঠিক করে তাকে এইসব কেস থেকে বের করে আনার জন্য এবং সে প্রধানমন্ত্রীর সেক্রেটারির সাথে দেখা করে যাতে তার বিরুদ্ধে সকল কেস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেই সেক্রেটারি
সেক্রেটারি কাজটি করতে অসম্মতি জানায়। তাই হর্ষদ মেহতা এবং লয়ার সিদ্ধান্ত নেয় যে তারা প্রধানমন্ত্রীকে সত্যি সত্যি এক্সপোজ করে দিবে। আর সেই কথা মতো সেই লয়ার একটি প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী স্ক্যামের সাথে জড়িত থাকার বিষয়টি জানিয়ে দেয়। তারপরেও বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীকে টাকা দেওয়ার বিষয়টি হর্ষদ প্রমাণ করতে পারে না, যে কারণে আস্তে আস্তে এই বিষয়টি চাপা পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে হর্ষদ মেহতাকে শেয়ার মার্কেট থেকে পুরোপুরি ব্যান করা হয়েছে। আর হর্ষদ মেহতার কারণে যেহেতু শেয়ার মার্কেট এতটা ক্রাশ হয়েছে, তাই অনেকেই হর্ষদ মেহতার বিরুদ্ধে দাঙ্গা করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে সুচিতা হর্ষদ মেহতার বাড়িতে গিয়ে তার একটি ইন্টারভিউ নেয়। ইন্টারভিউয়ে অনেক কথাবার্তা বলার পর হর্ষদ সুচিতাকে জিজ্ঞেস করে যে সেই সময় তুমি আমার বিরুদ্ধে এত তথ্য কিভাবে পেয়েছো, কিন্তু সুচিতা তাকে কোনো কিছু না বলেই চলে যায়। বেশ কিছুটা সময় পরে সুচিতা সেই ইন্টারভিউর আলোকে হর্ষদ মেহতা সম্পর্কে একটি বই লেখে। তখন পর্যন্ত হর্ষদ মেহতা তার জব্দ করা সম্পত্তিগুলো ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে। তবে 1995 সালের দিকে হাইকোর্ট তার অনেক প্রপার্টি নিলামে তুলে বিক্রি করে দেয়। কিন্তু সেই বছরই সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করে এবং নতুনভাবে সরকার গঠিত হয়, যার ফলে হর্ষদ কিছুটা স্বস্তি পায়। তবে সেই সময়েও তার নামে বেশ কয়েকটি কেস চলছিল। এত কিছুর পরেও সে সিদ্ধান্ত নেয় যে সে নিউজ পেপার আর্টিকেল লিখে মানুষদেরকে শেয়ার মার্কেটের ব্যাপারে শেখাবে। সেই পরিকল্পনা মতো সে একটি পত্রিকায় রেগুলার আর্টিকেল লেখা শুরু করে। আসলে এটাও তার একটা ট্রিক্স ছিল, যাতে সে সবসময় মানুষদের মাঝে ট্রেন্ডিং এ থাকতে পারে। এছাড়াও সেই সময় ইন্টারনেট অনেক বেশি পরিচিতি পাওয়ায় সে একটি ওয়েবসাইট বানিয়ে সেখানেও আর্টিকেল লিখতে শুরু করে। আর গোপনে গোপনে সে আবারও স্টক মার্কেটে ঢুকে পড়ে। সে গোপনেই দুইটা কোম্পানির স্টক প্রাইসকে বাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দুঃখজনকভাবে তার এই পরিকল্পনাটাও বাজেভাবে ভেঙে যায়। কারণ 1998 সালের জুন মাসে ইন্ডিয়া একটি পারমাণবিক বোমার টেস্ট চালায়, যে কারণে সকল বিদেশি কোম্পানি ইন্ডিয়া থেকে তাদের সকল ইনভেস্টমেন্ট তুলে নেয়। এদিকে সুচিতা ম্যাম যখন বুঝতে পারে যে হর্ষদ আবার নতুন ভাবে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে ঢোকার চেষ্টা করছে, তখন সুচিতা বেশ কিছু এভিডেন্স কালেক্ট করে সেগুলোকে প্রকাশ করে দেয় এবং এর ফলে হর্ষদ মেহতার সেই কোম্পানিতে রেড পড়ে। এই রেড পড়ার পর সেই কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে তার শেষ চেষ্টাও ব্যর্থ হয়। এরপর আমরা হর্ষদ এবং তার ওয়াইফের একটি কনভারসেশন দেখতে পাই, যেখানে হর্ষদ তার ওয়াইফকে বলে, আমি জীবনে এত টাকা পয়সা ইনকাম করেও সেগুলোকে শান্তি মতো খরচ করতে পারলাম না। এরপর তাদের কনভারসেশন থেকে কাহিনী শিফট হয় 2 বছর পরে 2000 সালে। ওই সময় একদিন হর্ষদ মেহতার ভাই আশ্বিন ভূষণকে জানায় যে তাদের হিসাব থেকে প্রায় 27 লাখ শেয়ারের তথ্য মিসিং, যেটার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। ভূষণ তাকে বলে যে হয়তো কোনো ইনফরমেশন মিসপ্লেস হয়ে গেছে, আমি সব রিপোর্টগুলো আবারও চেক করব। এই কথা যখন হর্ষদ জানতে পারে, তখন সে জানায় এত বড় ভুল কখনোই হওয়ার কথা নয়। তখন আশ্বিন জানায় যে ভূষণ এই সবগুলো হিসাব নিজে ঠিক করে রেখেছিল, আমি এগুলো না দেখলে হয়তো এই ভুল কখনোই ধরা পড়তো না। এরপর তারা এই বিষয়টিকে কাস্টোডিয়ানকে জানিয়ে বলে যে 1992 সালে যখন তারা কেস নিয়ে ঝামেলার মধ্যে ছিল, তখনই ভুল করে এই তথ্য মিসিং হয়ে যায়। এরপর সেই কাস্টোডিয়ান তাদের সবকিছু ঠিক করে দেওয়ার আশ্বাস দেয়। এরপর ভূষণ রেগে মেগে তাদের কাছে এসে বলে তারা আবার কি ঝামেলা শুরু করছে, সিবিআই কেন তাকে জিজ্ঞাসাবাদ করছে। তখন দুই ভাই তাকে জানায় যে তাদের এই শেয়ার মিসিং হওয়ার বিষয়টি তারা কাস্টোডিয়ানকে জানিয়েছে, আর সেখান থেকেই হয়তো সিবিআই এই তথ্য পেয়েছে। ভূষণ রেগে গিয়ে তাদের বলে যে কাস্টোডিয়ানের কাছে যাওয়ার আগে তোমাদের আমার সাথে কথা বলা উচিত ছিল। আর এরপর সে বলে যে 1992 সালে সেই শেয়ার মিসিং হয়নি, বরং আমি সেগুলোকে বিক্রি করে দিয়েছি। আর এই কথা শোনার পর হর্ষদ অনেক মর্মাহত হয়ে ভূষণকে চড় মারে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা তো ভালো বন্ধু, তাকে এইভাবে ধোকা দেবে। এরপর তাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার এক পর্যায়ে ভূষণ সেখান থেকে চলে যায়। পরদিন আমরা দেখতে পাই যে ভূষণ নিজেই সিবিআই এর অফিসে গিয়ে হর্ষদের বিরুদ্ধে স্বীকারোক্তি দেয়। সে বলে যে 1992 সালে সেই শেয়ারগুলো হর্ষদ নিজে সরিয়ে রেখে সেগুলোকে ওপেন মার্কেটে বিক্রি করে দেয়। আর ভূষণের স্বীকারোক্তির ভিত্তিতে সেই দিন রাতেই সিবিআই আবারও হর্ষদ মেহতার বাসায় রেড মারে এবং তাকে গ্রেফতার করে নেয়। এরপর কাহিনী শিফট হয় 31 ডিসেম্বর 2001 সালে। সেই দিন রাতে যখন সবাই নিউ ইয়ার সেলিব্রেশন করছিল, ঠিক সেদিন রাতেই জেলের ভিতরে হর্ষদ মেহতার হার্ট অ্যাটাক হয়। এরপর কয়েকজন পুলিশ এসে কোন রকম অ্যাম্বুলেন্স কিংবা ফার্স্ট এইড ছাড়াই হর্ষদকে বেঞ্চে বসিয়ে রেখে চলে যায়। হর্ষদ ভীষণভাবে ছটফট করতে থাকে। তার অসুস্থতার কথা তার পরিবারকে ফোন করে জানানো হয়। এরপর তার পরিবার যখন হাসপাতালে আসে, তখন তারা দেখে যে হর্ষদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এখানেই এই দুর্দান্ত ওয়েব সিরিজটির কাহিনী শেষ হয়। তো আপনার কাছে কেমন লাগলো এই অসাধারণ স্টোরি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনার কি মনে হয় হর্ষদ মেহতা তার সারা জীবনে যা কিছু করেছে সেটা কি ঠিক? আর কাহিনীর শেষের দিকে ভূষণের বিশ্বাসঘাতকতার বিষয়টি নিয়ে আপনার কি মতামত, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।